ক্যারে হিল্লা ডালা না সাউথের খুব ফেমাস একজন ডিরেক্টর লোকেশ কনকরাজ, যে খুব পপুলার তার কাজের ধরন, গল্প বাছাই আর প্রেজেন্টেশনের জন্য। কাইথি, বিক্রম, লিও এইসব তার ইউনিভার্সের একটা অংশ, যেগুলোর কাহিনী একে অপরের সঙ্গে কানেক্ট হবে বলে আমরা সবাই জানি বা ধারণা আছে। সেই ডিরেক্টরের নতুন একটা মুভি বের হয়েছে কুলি, যেখানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে সে কান্নাডা, মালয়ালম, হিন্দি, তামিল প্রায় সব ইন্ডাস্ট্রি থেকে অ্যাক্টর নিয়েছে, তাও আবার ভালো মানুষ সব অ্যাক্টরদের। সব অ্যাক্টররাই অসাধারণ কাজ করেছে, বিশেষ করে সুবিন শাহির। মুভির ব্যাপারে আসলে তেমন কিছু বলার নেই, রজনীকান্ত স্যার রয়েছে মানে মুভি হিট। তার তো আন্দাজ হয়ে আলাদা, সুপারস্টারদের সুপারস্টার। বয়স বাড়লেও যে বাঘ হয়ে থাকে তিনি তার প্রমাণ। মুভির সব থেকে বড় যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো প্রেম ভালোবাসার কোনো বালাই নেই এখানে, জাস্ট মেন কাহিনীর দিকে ফোকাস দেওয়া হয়েছে। লম্বা রান টাইমের মুভি, একটু পেঁচানো, তাই আপনাকে মনোযোগ দিতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। আমি ট্রাই করছি যেন আপনারা কাহিনীটা সহজেই বুঝতে পারেন। ড্রামার সঙ্গে মাঝে মাঝে বেশ কিছু টুইস্ট রয়েছে যেগুলো আপনার ভালো লাগতে পারে। এছাড়া আজে বাজে কোনো হট কিসিং বা ভালগার সিন নেই, সেদিক থেকে সবাই মিলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যেহেতু মারামারি একটু ব্রুটালিটি রয়েছে, সো বাচ্চাদের সেগুলো দেখা থেকে ইগনোর করে নিন। মুভির মূল কাহিনী শুরু করবো, তবে তার আগে আপনারা একটু হাতের কাজ সেরে নিন। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন, এত ফলো দিয়ে আসেন, গোপন ব্যাপার এটা আপনার সঙ্গে নাকি। ওয়েল, কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি নাম কুলি এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় বিশাখাপট্টনমের কিংপিন লজিস্টিক পোর্টে। পেছনে একটা ভয়েস আমাদের বলছে এই পোর্ট সরকারের থেকে 90 বছরের জন্য লিজ নিয়েছে সাইমন তার কোম্পানির নামে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 14,000 লোক কাজ করে। কি কাজ? সব দামি দামি জিনিসের 2 নম্বর জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট, যার মাঝে সব থেকে বেশি লাভজনক বা দামি হলো ঘড়ি। এখানে কাজ করতে আসা সব লোকদের প্রথমে মেডিকেল টেস্ট নেওয়া হয়, কারণ জিগাইলে তারা বলে সেফটির জন্য। কোনায় কোনায় তাদের লোক সেট করা আছে যারা সব সময় সবার উপর নজর রাখছে, কেউ কোনো কিছু একটু অনিয়মের বাইরে গিয়ে করতে পারবে না। এই সব তথ্য দিচ্ছিল এই ভাই সাহেব এদের। কাকু বলে এসব আমরা জানি, আমাদের এক কনস্টেবলকে 8 বছর আগে পাঠিয়েছিলাম ওখানে, প্রথম 1 মাস ভালোই খবর দিল, তারপর গায়েব হয়ে গেছে। যদি ওই একবারে ফিরে আসতে পারে, ওর ব্যাপারে জানতে পারলে আমাদের জানাবি। তার মানে এরা পুলিশ, আর এই পুলিশের খবরি যে ওই পোর্টে কাজ করে। সে আরো বলে, হ্যাঁ 8 বছর আগে যাকে পাঠিয়েছো তার কি খোঁজ পাবে? আগে আমার কথা শোনো, শেষ তো হয়নি আমার কথা। ওখানে যত লোক আছে সবার বস হলো দয়ালান, যাকে সবাই দয়া বলে ডাকে। এন্ট্রি হয় মুভির সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার সুবিন শাহির, অর্থাৎ দয়ার। নাহাম দয়া হলে কি হবে, দয়া মায়া মনে একটুও নেই। সাইমনের পরেই সে সবকিছু সামলায়, রাস্তায় যত বাধা আসুক সে দেখে নেয়। সাইমন মাঝে মাঝে পোর্টে আসে, তার ছেলে আর্জুন বাবার কাজে ইন্টারেস্টেড না, তাই নিজের জোরে কাস্টম অফিসার হয়েছে। কিন্তু বাপ তো সরকারি কোনো প্রবলেম হলে সে সাহায্য করে, বা বিজনেসে তার একটা আলাদা অবদান আছে। কেউ গাদ্দারির চিন্তা করার সঙ্গে সঙ্গে দয়া খবর পেয়ে যায়, আর তার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি। যতদিন সে ওখানে আছে কোনো ইনফরমারের বেঁচে ফিরে আসা কঠিন। আমি জানি আমার কি হবে, বাট গরিবের টাকার কাছে জানের কি মূল্য। স্যার এই পর্যন্ত তথ্য আমার কাছে আছে, আমি চলে গেলাম বলে সে চলে যায়। পরের দিন আর্জুন এসে দয়াকে কানে কানে কি যেন বলে, সে এসে সবাইকে জমা করে লেবার নাম্বার বলতে থাকে যাতে ওই লোকটাই বের হয়ে আসে। মানে সে যে পুলিশের লোক, খবর আর্জুন আগে পেয়েছে, সে তাকে জানালো। এখন গাদ্দারের শাস্তি কি হবে তা তো আন্দাজ করতে পারছেন। ওই সঙ্গে দয়া আরো একটা অ্যানাউন্স করে যে এখানে গত 8 বছর ধরে এক গাদ্দার পুলিশের কুত্তা লুকিয়ে আছে। সে তো ইচ্ছে করে বের হবে না, যে ধরিয়ে দিতে পারবে তাকে দেওয়া হবে 2 কোটি। তার মানে দয়ার পাওয়ার মোটামুটি বুঝতে পারছেন তো নাকি। মুভির টাইটেল ওঠে, আর তারপর সিন শুরু হয় চেন্নাই দেভা মেনশনে। 3টা ছেলে আসে মেনশনে উঠতে, তাদের নিয়ম কানুন বুঝে দিচ্ছে মেনশনের কেয়ারটেকার মুরব্বী। এরা রুমে যেতে যেতে রিসেপশনে একটা পুরনো ফোন দেখতে পায়, ধরতেই দারু রেগে যায়, এই ফোন আর কখনো ধরবি না, চল যায় এখান থেকে। তো এই যে মেনশন, এখানে হরেক রকমের মানুষ ভাড়া থাকে। এখানকার সব থেকে বড় সুবিধা মেনশনের মালিক খুব ভালো, কম টাকায় ভালো পরিবেশ, সবকিছু নিয়ম মোতাবেক চলে। তো এই মালিকটাকে আর কেউ না, আমাদের পছন্দের মানুষ সুপারস্টার রজনীকান্ত স্যার, অর্থাৎ দেবরাজ, সবাই যাকে দেবা বলে চেনে। মেনশনের আজ অ্যানিভার্সারি, তাই সবাই একটু মজা করতে বসের কাছে যায়। বস মজার হুকুম দেয়, সেও মেতে ওঠে। তো হিরোর এন্ট্রি সিন গানা বাজানা না হলে হয়, তাই একটু গান বাজানা হচ্ছে, গান চলছে। মাঝে একটা লোক আসে, দ্বারা খবর দিলে দেবতার সঙ্গে অফিসে বসে। লোকটা বলে, ভাই রাজশেখর আর নেই। কি করে হলো? লোকটা বলে, হার্ট অ্যাটাক ছিল, সবাই তো তাই বলছে। সকালবেলা দেবা চলে আসে বিশাখাপট্টনমে রাজশেখরের ফিউনারেল। এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার শ্রুতি হাসান, অর্থাৎ প্রীতির। দেবা দেখছিল বলে প্রীতি এসে তাকে নিষেধ করে, বের হয়ে যেতে বলে। সবার সামনে দেবা কিছু বলে না, বের হয়ে মন খারাপ করে বসে থাকে। যে মারা গেছে সে দেবার সব থেকে জিগরি আপনজন, কাছের বন্ধু ছিল। প্রীতি বাবার দিকে চেয়ে থাকে, আর মনে পড়ে তাদের সময় কিভাবে পার হয়েছে। এনাকে তো চেনেন নাকি, সত্যরাজ, খুব ভালো মানের একজন অভিনেতা। প্রীতির আরো 2টা বোন আছে। বাপ মারা গেল মানে উপর থেকে ছায়া চলে গেল, কান্নাকাটি করছে। দেবা পিছু ছাড়েনি। বড় মানুষদের এটাই তো একটা বড় ব্যাপার যে তারা খুব সহজে তাদের ফিলিংস প্রকাশ করে না। শেষ কাজ হয়ে যায়, দেবা এখানে বসেছিল, একটা লোক এসে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে নিজে পড়াতো, আজ তাকে পড়ানো হলো। কি হলো এটা, কেমনে হইলো? ইনি মিস্টার রবি, কে কি করে পরে জানতে পারবেন। দেবা শেখর কাকু যেখানে কাজ করতো সেখানে যায় তার ব্যাপারে একটু খোঁজ নিতে। তারা বলে সে অনেক আগেই তাদের কোম্পানি থেকে রিজাইন দিয়েছে। মাঝে মাঝে ক্যামেরা রবিকে দেখাচ্ছে। পরের দিন দেবার লোক পোস্টমর্টেম রিপোর্ট এনে বলে, ভাই যেটা পাবলিকালি দেখাচ্ছে সেটা ভুল, এটা দেখো। মানে তার বন্ধু এমনি এমনি মরেনি, তাকে মারা হয়েছে, কিন্তু এমন ভাবে যেন সবাই মনে করে এটা ন্যাচারাল ডেথ ছিল।
দেয়া যে মানুষগুলোকে সাইজ করে তার কাছে উপর থেকে ফোন আসে যে এভাবে বডি এখানে সেখানে না ফেলে আগের মতো সাইজ করার অর্ডার দেয়। কথাটা মাথায় রাখেন, আগের মতো। পরের দিন দেবা প্রীতির সঙ্গে দেখা করে তাকে অরিজিনাল পোস্টমর্টমের রিপোর্ট দেখায় যে তার বাপকে মারা হয়েছে। তাদেরও টার্গেট করতে পারে, তাই সে তাদের পিছিয়ে থাকতে চায়। কিন্তু প্রীতি দেবার কথা শুনতে চায় না। সে বলে বদলা নিলে আমরা কি আমার বাপকে ফিরে পাবো? আমার কিছু লাগবে না, আপনি চলে যান, আপনাকে দেখতে চাই না। দেবা প্রথমে একটু চেয়ে থাকে, তারপরে হেসে ওঠে, যে হাসির পুরো ফ্যান আমরা। বলে তোর বাপকে তুই ভুলে যেতে পারিস, কিন্তু ভুলে যাস না তোর বাপ হওয়ার আগেও আমার বন্ধু ছিল, আমি কাউকে ছাড়ছি না। বলে রাতের বেলা বারে আসে যেখানে ওই সেই রবি পানিতে ডুবে আছে। বয়সের সঙ্গে নামটা একদমই যায়নি। যাক, তাকে জিজ্ঞেস করছে শেখর কি কাজ করতো, কিভাবে মারা গেল বা সে কি জানে। প্রথমে সে বলতে চায় না। দেবা একটু বুঝালে সে তাকে নিয়ে একটা ফার্মে আসে। মানে এই লোকটা শেখর কাকুর সঙ্গে কাজ করেছে বা সঙ্গে থাকতো। মুরব্বী বলে শেখর তার মেয়েদের নিয়ে খুব চিন্তিত ছিল, তাদের ভালোভাবে পড়াশোনা করাতে, ভালো ভবিষ্যৎ বানিয়ে দিতে অনেক টাকার দরকার ছিল, যা চাকরি দিয়ে সম্ভব ছিল না। এই জন্য সে জব ছেড়ে দিয়ে রিসার্চ করতে লাগে, এমন কিছু ইনভেন্ট করতে চায় যেটা সরকারকে দিয়ে বড় একটা অ্যামাউন্ট নিতে পারবে বা নাম কামাতে পারবে। দিন রাত এক করে খাটতে লাগে, কিছু জিনিসের প্রয়োজন পড়ে যেগুলো ইলিগালি ইম্পোর্ট করে আনায়। তারপর অবশেষে একটা ইলেকট্রিক চেয়ার বানায় যেখানে কোনো জানোয়ার বা প্রাণীকে রেখে লাইন দিলে সে কয়েক সেকেন্ডের মাঝে পুড়ে ছাই হয়ে যাবে, যেটা পরিবেশ বান্ধব ও স্বল্প ব্যয়ে জন্তু জানোয়ারকে ছাই পরিণত করতে পারবে। মানে যে প্রাণীগুলো মারা যায় তাদের তো ফেলে দিলে গন্ধ বের হয়, বা এখন যেভাবে পোড়ানো হয় সেটা তো পরিবেশ বান্ধব না। তার আবিষ্কার ভালো ছিল, কিন্তু অফিসার ভুল ধরে, যদি এটা ভুল মানুষের হাতে পড়ে তাহলে কি হবে। জাস্ট এটা কারণ দেখিয়ে তার ওই মেশিনের লাইসেন্স বাতিল করে দেয়, সঙ্গে সেটাও জব্দ করে নেয়। শেখর খুব ভেঙে পড়ে, কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখন তার লাইফে আসে সাইমন, এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার, হ্যান্ডসাম ম্যান, নাগার্জুনা বস অর্থাৎ সাইমন জেভিয়ার। রবি কাকু বলছে সাইমন ছোটবেলা থেকে বিজনেস করে, কিন্তু হুট করে তার বিজনেস বেড়ে ওঠা, পুরো বোর্ড ভাড়া নিয়ে বিজনেস চালানো, সবার মনে একটা খটকা ঢোকায় যে সে কি এমন করে, কি করে জানতে পিছু নাই, কিন্তু কেউ জানতে পারে না। টাকা, নাম, শহরদের সঙ্গে সঙ্গে সে অনেক শত্রুও কামায়। তারা তাকে সবসময় মারার চেষ্টা করে, কিন্তু উল্টো সাইমন তাদের মেরে দেয়। সেই সময় থেকেই কিন্তু সাইমনের সঙ্গে ছিল দয়া। দেখতে পাচ্ছেন সাইমনের জন্য সে কতগুলো মার খেলো, একবারে তাকে জান দিয়ে বাঁচালো। এমনি এমনি কি সে পুরো পোর্ট দেখাশোনা করে? এমনি সে সাইমনের একটা কাছে। তো সাইমনকে মারতে আসা কমসে কম 20 জন মানুষকে সাইমন সাইজ করে দেয়, কিন্তু তাদের বডি কি করবে এটা নিয়ে পুলিশ আর মিডিয়ার কিছু লোক তার পিছিয়ে পড়ে যায়। এতগুলো বডি ডিসপোজ করাতে একটু কঠিন। তখন তার ছেলে আর্জুন, যে কাস্টমস অফিসার ছিল, সে তাকে বুদ্ধি দেয় যে একটা লোক তার সাহায্য নিয়ে বাইরে থেকে কিছু সামান এনেছে, যেগুলো দিয়ে সে ইলেকট্রিক চেয়ার বানাবে বলেছিল। তার সঙ্গে আমার কথা হয়েছিল, এটা এতটা কাজের যে কোনো মানুষকে চেয়ারে বসে লাইন দিলে তুরির মাঝে একবারে ছাই পরিণত হবে। আর্জুনের কথা শুনে সাইমন রাজশেখরকে উঠিয়ে আনে, কাজের অফার দেয়। শেখর কাকু বারণ করে যে আমি এটা বানিয়েছি জীবজন্তু মারা গেলে তাদের উপর ব্যবহার করার জন্য, কোনো মানুষকে জ্বালাতে নয়। সে না করলো আর এরা এটা শুনবে, এমনটা কি আর হয়? সাইমন প্রীতির বাকি 2 বোনকে আগে উঠিয়ে নিয়েছিল, তাদের জীবন রক্ষার্থে কাকু রাজি হয়। প্রথম টেস্ট ফেল হয়, বাট পরের টেস্ট কাজে আসে, আর সাইমন খুব খুশি হয়ে কাকুকে তার হয়ে কাজ করতে বলে। বিনিময়ে হাত ভর্তি টাকা সে পাবে। নিরুপায় হয়ে শেখর কাকু কাজের জন্য রাজি হয়। সে সময় দয়া হালকা করে শেখর কাকু ও প্রীতিকে দেখতে পেয়েছিল। এরপর থেকে শেখর এই কাজে লেগে যায়, আর মন না চাইতেও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এসব করতে হয়। এই তার শেষ অব্দে কাটানো লাইফের হিসেব। সব শুনে দেবার মাথায় কিছু ভাবনা এসেছে, সেম ভাবনা দয়ার মাথাও এসেছে। শেখরের সঙ্গে সে কাউকে দেখেছিল, সেই সময় সেখানে তার যে লোকেরা ছিল ডেকে বল, শেখরের সঙ্গে তো একটা মেয়েও ছিল না? ভাই, তার মানে ও ওর বাপের থেকে কিছু তো শিখেছে, চল যা ধরে নিয়ে আয় ওকে। দেবার মাথাতেও এটা এসেছে যে প্রীতিও যেহেতু তার বাপের সঙ্গে সবসময় ছিল, সেও তো এই কাজ করতে পারবে, তার মানে ওরা প্রীতির পিছে পড়বে। দয়ার লোক চলে আসে একটা হোস্টেলে যেখানে প্রীতি তার বোনদের নিয়ে থাকে। এরা সরাসরি ভিতরে ঢুকে প্রীতিকে বের হয়ে আসতে বলে, কিন্তু প্রীতি আসছে না, কারণ সে বুঝতে পেরেছে ঝামেলা হবে। নয়তো দেবা ফোন করে বলেছে যখন তারা চিল্লাপাল্লা করছিল প্রীতি বাইরে আসে। জায়েদ খান কিছু করবে তার আগে দেবা চলে আসে, আর হাসি ঠাট্টা করতে করতে খেলানো শুরু করে। মানে হোস্টেলের মেয়েরা যেন ভয় না পায় আর কি। মেরে মুড়ে দেবা তাকে ধরে, বল কেন এসেছিস? সে বলে তাকে নিয়ে যেতে বলেছে কে? দয়া। দেবা প্রীতিকে নিয়ে তার সঙ্গে দয়ার কাছে চলে আসে এখানে। দেবা তাকে বলে সে শেখরের লোক, শেখরের সঙ্গে একসময় কাজ করতো, তারা এই কাজ করবে কারণ টাকার দরকার। প্রীতি তো এসব করবে না, আর দয়া দেবাকে এত সহজে বিশ্বাস করবে এটাও তো হয় না। তার লোকদের সব খুলে চেক করতে বলে এরা পুলিশের লোক কিনা। এরা তো জানে না কার কাছে যাচ্ছে, গায়ে হাত দিবে, দেবা তাদের ধরে ফেলে। কাজের দরকার, টাকার দরকার, তাই এসেছি, কাজ লাগলে বল, নয়তো উল্টো বলটা কিছু করিস না, বলিস না, সাইজ করে দেবো। দয়া এদের এবার সিরিয়াসলি নেই, দুজনকে নিয়ে আসে ল্যাবে। বলে তার সামনে একটা বড় জ্বালাতে সে দেখতে চায় তারা সত্যিই পারে কিনা। দেবা তো এসব কিছু জানে না, সবাইকে বাইরে পাঠিয়ে প্রীতিকে বলে তুমি তো এর আগে কাজ করেছো না, একটু ট্রাই করে দেখো, তোমাকে পারতেই হবে, এটা আমাদের জন্য জরুরি। প্রীতি বলে সে এখানে অনেক বেশি আসেনি, এসব ডিজিটাল করা হয়েছে, সে জানে না। দেবা তার লোকদের র্যাবের কাছে পাঠিয়েছে, সে মদ খাওয়া নিয়ে ব্যস্ত, সে কিছু বলতে পারছে না। শেষে প্রীতি মাথার উপর অনেক চাপ দিয়ে অনেক ট্রাই করে ফাইনালি কাজটা হয়ে যায়। দয়া এদের বিশ্বাস করে, আর তারপর থেকে এদের কাজ দিতে শুরু করে। আর এই কাজের বিনিময়ে অনেকগুলো করে টাকাও পায়। এই জন্য প্রীতির আর সমস্যাও নেই, কারণ তার তো টাকার দরকার। এখন প্রীতি ইচ্ছে করে কাজের মাঝে ঢুকে যায়। রোজ তাদের কাজ হলো পোর্টে গিয়ে বডি এনে সেটা আবার এভাবে জ্বালিয়ে দেওয়া। এভাবেই চলছে
চলতে চলতে দেবা মাঝে 2-1 জনের কাছে শেখরের ব্যাপারে জিগায় যে তারা তাকে দেখেছে কিনা। এক মুরব্বী বলে সে তাকে দেখেছে, খুব শান্ত, কারোর সঙ্গে কথা বলতো না, আসতো, কাজ করতো, চলে যেত। কাজের ফাঁকে ফাঁকে দেবা সবকিছু নোটিস করতে থাকে আর মার্ক করে নেয় যাকে যাকে সন্দেহ হয়। দিন যাচ্ছিল এইভাবেই। একদিন একজনকে পড়াতে গিয়ে দেবা তাকে চিনতে পারে, মানে 2 দিন আগেই সে তার সঙ্গে কথা বলেছিল। সে বলেছিল এখানে নামে কসমেটিক্স বা ব্র্যান্ডের সব জিনিসের 2 নম্বরের জিনিস আসা যাওয়া হয়, কিন্তু এমনটা বাস্তবে না। এর পিছিয়ে অন্য কিছুই চলে যা আমরা বুঝতে পারি না। ওই যে ফিতে লাগানো দেখছেন, রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে শুধু সাইমন আর তার কিছু লোকের যাওয়ার অনুমতি আছে। এসব তার থেকে সেদিন শুনেছিল, আজ সে মৃত। যাক, সব দিক থেকে সব কিছুর মাঝে দেবা একটাই নাম বারবার শুনতে পায়, সেটা হলো সাইমনের। সাইমনের ছেলে আর্জুন, যে তার বাবার অফিসে কাজ করে একটা মেয়ে কালিয়ানি, তার সঙ্গে সম্পর্কে আছে। বাসে করে ঘুরছিল, তার ফোন আসে। কথা শেষ করে কালিয়ানিকে বলে তার যেতে হবে। বাস থেকে নেমে দয়াকে ফোন করে একটা ছেলের নাম বলে যে সে নাকি ইনফর্মার। দয়া তাকে খোঁজার জন্য এখানে আসে, দেখে সেখানে বাহিরের কেউ পার্টি করছে। দয়া জিগাইলে তার লোকেরা বলে সরকারের বড় কোনো বাপের মেয়ে হবে, অনুমতি নিয়েই এখানে এসেছে। আর্জুনও চলে আসে। দয়া খবর পাক্কা। দয়ার ধ্যান লাল পরের দিকে। যেই সে এমন করে তাকে দেখে দয়া বলে ওঠে, আরে লাল মরিচ, মনিকা পার্টি করতে এসেছে, নাচা গানা হবে না? তো এখানেই সেই গান হয়, মনিকা। দিদির নাচানাচি দিকে দয়াও শুরু করে, আর এই সেই ভাইরাল নাচ। নাচের ফাঁকে আর্জুন যে ছেলের কথা বলেছিল, দয়া তাকে ধরে নেয়, পেরেক মেরে বসে রাখে, আবার নাচানাচি করে। তারপর গান শেষে সাইমন আসে। ছেলেটাকে সামনে আনা হয়। দয়া সাইমনকে হাতুড়ি এগিয়ে দেয়। সাইমন হাতুড়ি উঠিয়ে মেরে দেয়, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিন শুরু হয় ল্যাবে। প্রীতি দেবার ভাগের টাকা তাকে দেয়। কাজ দুজনেই করেছি, তুমি তোমার টাকা নাও। দেবা বলে, প্রীতি, আমরা এখানে টাকা কামাতে নয়, ওদের ব্যাপারে খোঁজ নিতে এসেছি। তোমার বাবাকে কে মেরেছে, এখানে হচ্ছে কি, এসব জানতে এসেছি। সুযোগ পেলে আমরা কেটে পড়বো, রেডি থেকো। আর বা আমার টাকা তুমি রাখো, হোস্টেলের মেয়েদের কাজে লাগবে। প্রীতি ব্যাগের ভিতরে কি যেন খুঁজতেছে আর বলতেছে, অনেক খুঁজে এটা পেয়েছি, আপনাকে দিব ভেবেছিলাম কিন্তু সুযোগ হয়নি। একটা ছবি বের করে দিয়ে বলে, তোমার আর বুয়ার ছবি, এইটুকুই আমার কাছে ছিল। ছবিটা হাতে পেয়ে দেবা আলাদা একটা জগতে চলে যায়। ইমোশনাল হয়ে পড়েছিল, ফোনটা বেজে ওঠে। রিসিভ করলে ওপার থেকে বডি নিতে পোর্টে আসতে বলে। দেবা না করবে, তার আগে বলা হয় সাইমন এসেছে। ব্যাস, এই সুযোগ কি দেবা ছাড়ে? চলে আসে। আর্জুন তার টুনটুনির সঙ্গে কথা বলছিল, সঙ্গে প্রীতিও রয়েছে। দেবা সাইমনের কাছে যায়। হ্যালো স্যার। তো তুই দেবা? জি স্যার। প্রীতিকে দেখে, একটু মাথায় চাপ দিয়ে বলে, তোকে কেন জানি মনে হচ্ছে কোথাও দেখেছি। না স্যার, কোথায় দেখবেন, আমার তো মনে পড়ছে না। ইশারা করে পেছনে যেতে। দেবা গিয়ে বডির উপর থেকে কাগজটা সরিয়ে মুখ দেখতেই চমকে সাইমনের দিকে তাকায়। দুজনেরই চোখ বড়। মুভির প্রথম টুইস্ট। তো যেই ছেলেটাকে ধরা হয়েছিল তাকে মারতে গিয়ে সাইমন দয়াকেই মেরে দেয়। আমাদের মতো দয়াও অবাক, সে বুঝতে পারলো না এটা কি হলো। বাকি সবাই তো ভয় পেয়ে যায়, সাইমন যেন পাগল হয়ে গেছে। এবার সে ভেঙে দেয় যে গত 8 বছর ধরে যে পুলিশের লোক তাদের ভিতরে কাজ করছিল, সে আর কেউ না, এই দয়াই ছিল। সে সাইমনের জান বাঁচিয়ে তার কাছে এসেছিল। তারপর সাইমন তার হাতে সব তুলে দিয়েছিল। তারপর থেকে সবকিছু নর্মালি চলছে, কিন্তু সাইমন এখন জানতে পেরেছে এই আসলে পুলিশের লোক। সে যে অ্যানাউন্স করেছিল যে তার খোঁজ দিয়ে 2 কোটি টাকা দেওয়া হবে, সাইমন বলে ওই বোর্ড ওখান থেকে যে পেরে আনতে পারবে তাকে টাকা দেওয়া হবে। সবাই ছুটতে লাগে। সাইমন দয়াকে বসাতে থাকে। এটা আবার এখান থেকে এরাও দেখতে পায়। যে ছেলেকে দয়া ধরেছিল তাকেও সাইজ করে। এই জন্য দয়া এখানে পড়ে আছে আর কি। দেবা ভাবতেই পারছে না কার মাঝে কি আছে। সাইমন দেবাকে বলে দয়ার বডি কমিশনার অফিসের পাশে যে কবরস্থান আছে ওখানে পুঁতে রাখতে, যাতে শিয়াল শকুনির আগমনে সবাই বুঝতে পারে গাদ্দারের শাস্তি সাইমন কিভাবে দেয়। বডি নিয়ে এরা রওনা দেয়। প্রীতি বলে, স্যার এই কাজ তো ওরাও করতে পারতো, পুরোনোর কাজ না হয় আমরাই করছি, ওরা আমাদের দিয়ে কেন করাচ্ছে? দেবা বলে, নিশ্চয়ই এর পেছনে সাইমনের কোনো চাল আছে। আমি এটা করব কারণ সাইমন কে, কি করে আমি জানতে চাই, ওর কাছে যেতে চাই। তোমার বাবার পিছে যদি ওর হাত থাকে তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। বৃষ্টি পড়ছিল, তার ভিতরে এরা খুঁড়ে মুড়ে দয়ার বডি সেখানে রেখে দেয়। বৃষ্টি থামার অপেক্ষা করছিল, একটু কম হলে যাবে। দেবা দেখে মাটির ভিতর থেকে হাওয়া বের হচ্ছে। দুজন চেয়ে আছে, দাম করে ভিতর থেকে হাত বের হয়। কেমনটা লাগে বলুন? প্রীতি তো খুব ভয় পেয়ে যায়, বাট দেবা বুঝতে পারে। সে তার হাত ধরে টেনে উঠায়, মানে দয়া হারামি মরেনি, এগুলা কথা পারে। প্রীতি যেহেতু মেডিকেলের স্টুডেন্ট, সে কারণ বলে কিভাবে এটাও সম্ভব। দেবা প্রীতিকে তার উপর নজর রাখতে বলে মাথা মোটাকে ফোন করে বলে যে এই দয়া এখনো বেঁচে আছে। সে সময় সে সাইমনের সঙ্গে পার্টি করছিল। মাথা বলে ওকে বেঁচে রাখ, ওর কাছে অনেক টাকার মাল আছে, সে ব্যাপারে কেউ জানে না, আমি আসছি বলে বের হয়ে যেতেই এখানে কেউ একজন তার কথা শুনতে পায়। দয়া সমানে কান্নাকাটি শুরু করেছে। সে পুলিশের লোক, তাকে ছেড়ে দিক, তার বউ বাচ্চা আছে, অনেকদিন তাদের দেখা নেই, সে এলাকা ছেড়ে চলে যাবে, কখনো কারোর সামনে আসবে না, খুব কাঁদে। মানে তাকে দেখে তো এমনিতেই অসহায় মনে হয়। প্রীতি বলে ছেড়ে দিতে। সাইমনকে তার লোক বলে দেয় এই কাহিনী। সে ফোন করে দেবাকে বলে, কোনো প্রশ্ন করিস না, জাস্ট ওকে সাইজ কর, তোর বিষয়টা আমি দেখছি। বড় মানুষের এক কথা। দেবা বেলচা উঠায় একটা মারে, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে একটু পর দেখি মাথা চলে এসেছে, কিন্তু দয়া তো নেই। দেবা বলে ও উঠে চিল্লাচিল্লি করছিল, সামনে তো কমিশনার অফিস, তাই সাইজ করতে হয়েছে, এছাড়া উপায় ছিল না। মাথা মোটা মাথা আসছে, সারা 200 কোটি টাকার মাল ছিল ওর কাছে, কি করেছি সেটা? আচ্ছা চল। দেবাকে নিয়ে সাইমনের কাছে আসে। দেবা সাইমনের কাজ করেছে বলে সে খুব খুশি। গিফট হিসেবে 2000 ভোল্টের একটা ঝটকা দেয়। কি? ল্যাপটপে একটা ফুটেজ দেখায় যেখানে দেখা যাচ্ছে এই দয়া হারামগাদা রাজশেখরকে মারছে।
ভিডিও দেখে তো দেবার রক্ত গরম হয়ে যায়, সে খুব অবাক হয়, এটা কি দয়া হারামি কত বড় হারমোনিয়াম। দেবা চোখটা বন্ধ করে আর তার ভিতরে চলা বাস্তবতা দেখায় যে সে আসলে তাকে মারেনি, তার অনুনয় বিনয় দেখে তাকে বাঁচায়, বলে এলাকা ছেড়ে চলে যেতে। দয়া বলে তাদের দুজনের মাঝে যে কোনো একজনকে তার সঙ্গে থাকতে, যাতে চেকিং হলে তাকে পার করে দিতে পারে। তার হাত জোর করে কাঁদতে লাগে। তার কান্নাকাটি দেখে প্রীতির একটু দয়া হয়, সে বলে স্যার আমি ওর সঙ্গে যাচ্ছি, তো আপনি চলে যান, নয়তো ওরা সন্দেহ করবে। প্রীতিকে তার সঙ্গে দিয়ে সে এখানে এসেছে। এখন তো জানতে পারলো সে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু এটা তো সাইমন জানে না। সাইমন বলে তোর কি মনে হয় তুই শেখরের লোক বলবি আর আমরা মেনে নিব? তুই শেখরের সব থেকে কাছের বন্ধু, আমি জানতাম তুই এখানে কেন এসেছিস, চাল কি তোর, এটা বুঝতে তোকে কাছে রেখেছি। যখন বুঝলাম তোর উদ্দেশ্য শেখরের বদলা নেওয়া, তো এই কাজটা করে দিলাম। চল, তুই তো ফাইনালি বদলাটা নিয়েই ফেললি। সেই খুশিতে একটা ড্রিঙ্ক হয়ে যায়। সাইমন ড্রিঙ্ক বানাতে যায়, দেবার ভিতরটা ফেটে যাচ্ছে যে শালা কি ভুলটা সে করেছে, ওকে ছেড়ে দিল। ফোন আসে, এবার থেকে হাসতে হাসতে হারমোনিয়াম বাজতে শুরু করে। কিরে দেবা, তুই এত বোকা তা তো জানতাম না, আমি যা বলবো তুই তাই মেনে নিবি? কত বড় গিরগিট দেখেছেন? দেবার একবার মাথায় জাস্ট জিগায়, শেখর শেষবার তোর কানের কাছে গিয়ে কি বলেছিল? দয়া বলে, ও তাহলে সিনেমা দেখা শেষ, তাহলে তো বুঝতেই পারছিস আমি কে। শুনবে, তোর বন্ধু মরার আগে আমার কানের কাছে এসে বলেছিল পাওয়ার হাউস। কিসের পাওয়ার হাউস বে, কে তুই? দেবা ফোনটা রেখে চেয়ে থাকে আর ৩৯ বছর পেছনে পাওয়ার হাউসের সামনে নিয়ে আসে। যখন রাজশেখর আর দেবা একসঙ্গে কাজ করতো, দেবা তার লোকদের রক্ষা করার জন্য সবসময় মালিকের সঙ্গে ঝামেলা করতো, আজও করেছে। সেই ব্যাপারটা নিয়ে শেখর তাকে বকা দিচ্ছে। এখানে শেখরের কথায় আমরা আরেকটা ব্যাপার বুঝতে পারি যে দেবা আসলে রাজশেখরের জাস্ট বন্ধু না, তার বোনের জামাইও। দেবা তার পরিবারের পরোয়া না করে মারামারি করে, সারাক্ষণ ডাবের পানি খায়, অন্যের ঝামেলায় নিজে জড়ায়। শেখরের কথা সবকিছুর মূল এই ডাবের পানি। তাকে প্রমিস করায় সে আর কখনো ডাবের পানি খাবে না, যদি খায় তাহলে তার মৃত্যুর দিনে যেন খায়। বন্ধুত্বের জন্য দেবা প্রমিস করে আর কখনো খাবে না। ক্যামেরা জুম আউট করলে দেখি ঘাসের পাতার মতো সব পড়ে পড়ে ঘুমাচ্ছে, মানে এতগুলো মানুষকে সে একাই ঘুম পাড়িয়েছে। তারপর থেকে আজ অব্দি দেবা ডাবের পানি খায়নি। সাইমন ডাক দেয়, কোন ব্র্যান্ড ব্রো? দেবা লোকাল দেখে দেয়। আজ ৩০ বছর পর খাচ্ছে, কারণ যে বন্ধুর জন্য কথা দিয়েছিল তার বদলা নিতে এতটুকু তো ভিতরে যেতেই হবে। তার খাওয়ার স্টাইল তো আলাদা। মাথামোটা তার কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, তোর সঙ্গে যে একটা মেয়ে ছিল সে কই? আমি জানি দয়া বেঁচে আছে, তোরা ওকে লুকিয়ে রেখেছিস, আমি কালকে কবর খুঁড়ে দেখবো। ব্যাস, দেবার মেজাজ খারাপ হয়ে যায়, এ তো ডিস্টার্ব করছে। সাইডে মাল ছিল, আলুর ছাল ছিলে নেই। সবাই তাকে মারতে যাবে, সাইমন থামায়। দেবা সাইমনকে বলে সে তাকে সবার আগে খবর দিয়েছিল দয়ার ব্যাপারে, সে সাইমনকে বলতে বারণ করেছিল। সাইমন বলে আমি সব জানি, কিন্তু ওকে কখন সাইজ করবো এটা সিদ্ধান্ত আমি নেব, এখন ছেড়ে দে। দূর, কে শোনে কার কথা। দেবা সাইমনের কথা কানে নেয় না, আলু ফাঁক করে ফেলে। সাইমন যে গান টেনে আসে তার কোনো ভয়ই নেই। সাইমনের চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে আর সে বলে, শালা কে রে, একে তো কোথাও তো দেখেছি। দেবা বাইরে আসে। দয়া আবার ফোন করে বলে, কিরে এতক্ষণে তো বুঝে গেছিস তোর বন্ধুর পিছে কে ছিল, কিন্তু কিছু করার নেই তোর, কারণ এখন তার মেয়ে আমার কবজায়। অনেক কাজ ফেলে আমায় আসতে হয়েছে, আমার সব কাজ পুরো করবি তুই। হুমকি ধমকি দিতে থাকে। কিরে করবি না? দেবা হাসি দেয়, মানে রজনী স্যারের সেই সিগনেচার হাসিটা দেয়। আর এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর রাজশেখরকে সাইজ করার পেছনে দয়ার কারণ কি ছিল সেটা দেখায় যে সেও কৌতূহল নিয়ে খুঁজতে খুঁজতে দয়ার কিছু ফাইল পায় যেগুলো তার খুব পার্সোনাল ছিল। এটা দয়া দেখে ফেলে, সেই কারণেই সে তাকে ধরে। চলে যাওয়ার আগে শেখর তাকে বলেছিল তাকে যেন এমনভাবে পাঠায় যাতে সবাই মনে করে এটা ন্যাচারাল ছিল, না তো তার খবর আছে। দয়া শেখরকে সেভাবে আঘাত করে তাকে শেষ করে দেয়। এসব বলতে বলতে শয়তানি হাসি দিচ্ছে, মানে সে প্রীতিকে এসব হয়তো শোনাচ্ছিল। এখন প্রীতি যেহেতু তার কাছে বন্দি, তাই তার কথা মতো দেবা কাজ করে। সাইমন শহরে নেই, এটাই সুযোগ। দয়া দেবাকে যেখানে যেখানে যেতে বলে, যেটা করতে বলে দেবা করে। প্রীতির থেকে সে তার কাটা ফাটা সেলাই করে নিচ্ছে, কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ দয়ার লোক তার 2 বোনকেও বন্দি বানিয়ে রেখেছে। দয়ার কথা মতো দেবা একটা জায়গায় আসে যেখানে বাথরুমের মাঝে তার রুম, অনেক কিছু রয়েছে রুমে। দেবা ব্যাগটা রেখে সেখান থেকে চলে যায়। ওদিকে আর্জুন তাদের ভালোবাসার ব্যাপারে বাপকে বলবে, কিন্তু সাহস পাচ্ছে না। কালিয়ানু বলতে না করছে, কারণ তার বাপ কি করতে পারে সে খুব ভালো করেই জানে। আর্জুন বলে আমি সরাসরি বাবাকে বলবো না, কিন্তু বাবা তার কথা শুনবে এমন একজন আছে তাকে বলবো। পরের দিন দয়া দেবাকে আরেকটা কাজ করতে বলে। দেবা সেই কাজে লেগেছিল। আর্জুন আসে। দেবা মনে করে সে হয়তো বুঝতে পেরেছে, বাট না, সে তো আছে তার ধান্দায়। বলে স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, কখন ফ্রি হবেন? দেবা বলে আমি তোমায় ডেকে নিবনি। ঠিক আছে। আর্জুন চলে গেলে দয়া দেবাকে ইনস্ট্রাকশন দিতে থাকে, আর তার কথা মতো সে একটা রুমে ঢুকে যায়। লাইট অন করলে দেখে সেখানে সাইমনের কিছু লোক আগে থেকেই ছিল, মানে তারা একজন খবরিকে ধরেছে যে খুব জরুরি কিছু ফাইল নিয়ে পালাচ্ছিল। দেবা যেহেতু সাইমনের খাস, তাই তারা তাকে বলে ভাই তোর কাছে যাচ্ছিলাম, বল এর কি করবো, এ তো ধরা পড়েছে। দেবা বলে নিয়ে চল, জিন্দা ভস্য করে দিব, বলে সবাইকে বের করে নেয়। গাড়িতে উঠে এখন সবাই ল্যাবের দিকে যাবে। চুলের দোকানদার বলে খারা আমরা ওখানে আছি, দেবা কি করে জানলো? দেবা তুই রুমের পাসপোর্ট কই পেলি? তুই ওখানে কেন গেছিলি? দেবা কি বলবে? তার চুপ থাকা দেখে বুঝে যায় কোনো ঝামেলা আছে। তার লোকদের ইশারা করে, তারা হাতুর বাটাল নিয়ে মাঠে নামে। বাট ভাই তো আর তাদের মতো না, সে সুপারে হিরো, সাইজ করে দেয়। সবাইকে বসানো হলে যাকে ধরেছিল তার বাদন খুলে জিগায় ঘটনা কি, সে কি নিয়ে পালাচ্ছিল, এসব ডকুমেন্ট কি। সে বলে যে ডকুমেন্টগুলো দেখছেন এগুলো বাইরের দেশের হাই প্রোফাইল ক্লায়েন্টের ডিটেলস। ক্লায়েন্ট
জি, আপনি যতটা সহজ বা নর্মাল দেখছেন এখানে এমন কিছু না। এখানে উপরে চলে একটা, ভিতরে আরেকটা। কাজের কথা বলে ওয়ার্কারদের নিয়ে আসা হয়, টেস্টের নামে তাদের পুরো মেডিকেল ডিটেলস নেওয়া হয়, তারপর যাদের যাদের হার্ট ম্যাচ করে এইসব ক্লায়েন্টদের কারো সঙ্গে তাদের আলাদা করে রাখা হয়, হাই লেভেলের সুবিধা দিয়ে ভালো খাবার দাবার দিয়ে তাদের রাখা হয়। তারা ভাবতেও পারে না তাদের সঙ্গে কি হতে চলেছে, এর মাঝে হার্ট ট্রান্সফার করে নেওয়া হয়। ট্রাফিকিং এর বড় একটা আস্থানা এটাই, কিন্তু সাইমন ছাড়া এটা আর কেউ জানে না। আমার কাজ ছিল এই ডকুমেন্ট নিয়ে আমার বসকে দেওয়া, কিন্তু ওরা ধরে ফেলে। সেই ফর্মগুলোর মাঝে দেবাপ্রীতির ছবিও দেখতে পায়, কারণ তাকেও টেস্ট করা হয়েছিল, সেও একজন সোর্স। সব শুনে তো দেবার মাথা খারাপ হয়ে যায়, এ কি বলছে, সব কি চলছে এখানে? সাইমনের উপর ভরসা করে কাজ করতে আসা কুলিদের সে এইভাবে ধোকা দিচ্ছে। ডকুমেন্টগুলো দেবা নিয়ে নেয়। রাতে দেবার একটা লোক দয়ের ব্যাপারে খবর দেয়। সে 2016 ব্যাচের কনস্টেবল ট্রেনিং নেওয়া বাটুক। ইচ্ছে করে সবার সামনে তার হাইট ওয়েট নিয়ে ভুল ধরা হয়, তারপর তাকে আন্ডার কভার এজেন্ট বানিয়ে এখানে পাঠানো হয়। ওর পুরো ডিটেলস ফাইলে দিলাম, তুমি দেখে নিও বলে সে চলে যায়। দেবা ফাইল নিয়ে তার মনে চলে যায়। পরের দিন দেবার কিছু লোক খুঁজতে খুঁজতে বাটলারে পেয়ে যায়। দেবা বলে কিছু করতে হবে না, জাস্ট ফলো করতো ওকে। দুপুরে দয়া দেবাকে ফোন করে বলে তাকে আর একটা কাজ করতে হবে। কি? রাত অব্দি পোর্টে থেকে যখন আর্জুন বাড়ি যেতে চাইবে নামিয়ে দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিতে হবে। তারপর কি করতে হবে সে পরে জানাবে। ওকে, তার কথা মতো রাত অব্দি অপেক্ষা করে। আর্জুন বাসায় যাবে, দেবা ডেকে নেয়। কি যেন তুমি বলতে চাইছিলে? আর্জুন তার সঙ্গে গাড়িতে ওঠে। সাইমন বাইরের দেশে গেছে মিটিং করতে। মাঝে দেবার কাছে কল আসে দয়ার, বলে ওকে বাড়ি না নিয়ে গিয়ে উপরে পাঠিয়ে দিতে হবে। দেবা রেগে যায়, কি বলছিস? পুরো দলের মাঝে এই একটা ছেলেই ভালো, আমি এটা পারবো না। তাই কি আর হয়? কায়দা তো তার হাতে, উপায় নেই। দেবার রাস্তা পাল্টে নাই। আর্জুন জিজ্ঞাসা, স্যার কি করছেন? আমাদের তো সোজা যেতে হবে। দেবার কথা নেই। আর্জুন বুঝতে পারে সামথিং রং। সাইমনের কাছে কল আসে, সে ইগনোর করে, কারণ মিটিং করছে। একটু পর দেবা এখানে এসে গাড়ি থামায়। আর্জুন একটু ভয় পাচ্ছে। দেবা বাটুল তাক করে তার দিকে, আরো ভয় পেয়ে যায়। সাইমনের কাছে আবার কল আসে। এবার সে ধরে সাইডে যায়, আর এপার থেকে একজন বলে, ভাই আর্জুন দেবার সঙ্গে, আমার সন্দেহ লাগছে। মানে সে আর্জুনকে ফলো করছিল। সাইমন নজর রাখতে বলে, ভুলভাল কিছু দেখলে যেন শেষ করে দেয়। আর্জুন ভয়ে কাঁপছে। দেবা বাটুল নিচু করে, সামনে তাকাতে ইশারা করে লাইট দেয়, আর দেখে কালিয়ানি এখানে। আর্জুন ভাবতেই পারেনি দেবা এমন কিছু করবে। দেবা বলে, চল পালিয়ে যা, তোর বাপ শহরে নেই, এটাই সব থেকে ভালো সুযোগ। স্যার যা বলছি। আর্জুন কালিয়ানির কাছে যায়। দুজন এখান থেকে পালিয়ে যাবে। তারা চলে যাক, দেবাও চলে যায়, তার তো এখানে কাজ নেই। সাইমন টেনশনে আছে, তার ছেলে দেবার সঙ্গে কি করছে, না জানে তার কি হলো। একটু পথ আসতেই দেবার কাছে দয়ার মেসেজ আসে, ওকে ছেড়ে দিয়ে তুই ভুল করলি দেবা। দেবা থেমে যায়, কি হলো কিছু বুঝতে পারে, আর ক্যামেরা জুম আউট করে এরিয়াটা দেখিয়ে পরের দিন সকালে নিয়ে আসে। দেবা যেহেতু আর্জুনকে ছেড়ে দিয়েছে, তাই দয়া ফোন করে পরের দিনে দেবাকে ধমকায়, কি বে, ওকে ছেড়ে দিতে বারণ করেছিলাম না, চল ভিডিও কল কর। ভিডিও কলে দেখায় সে পৃথিবীকে 20 তলা উপরে নিয়ে গেছে, ওখান থেকে ফেলে দিবে এমন ভয় দেখাচ্ছে। দেবা অনুরোধ করতে থাকে, দয়া হাসতে থাকে। দেবা যত অনুনয় বিনয় করছে, দয়া তত মজা নিচ্ছে। মাঝখানে হুট করে দেবা টন পাল্টে যায়। কিরে দিলীপ, পাট নিচ্ছিস দেখি? দয়া চুপ। কিবে, টন পাল্টে গেছে দেখে ভয় পেলি নাকি? কনস্টেবল দিলীপ কুমার, ব্যাচ নাম্বার 26, গন্ডারের চামড়া, শেয়ালের বুদ্ধি। কি মনে করেছিস বে, তোর থেকে চালাক আর কেউ নেই? চল আগে ভিতরে টেনে নে। অনেক কমিনে দেখেছি বে, তোর মতো গুইসাপ একটাও দেখিনি। নে তোর মালামালের খবর নে, দেখ আছে কিনা। তার লোক গিয়ে দেখে কিছুই নেই। দয়া বলে, ভুলে গেলি ওর 2 বোন আমার কবজায়? দেবা বলে, একবার তো চেক করে দেখ। তার লোকদের গিয়ে দেখতে বল। সেখান থেকে তাদের নিয়ে গেছে দেবার লোক। দেবা বলে, আবে হল্যান্ডার মুলা, ওখানে আর্জুনের সঙ্গে তো জাস্ট ওই মেয়েটাকেই রেখে এসেছিলাম। আমি সরে আসতেই তোর কাছে মেসেজ এলো। আর্জুন তো তোকে বলার প্রশ্নই ওঠে না। বাকি থাকলো কে? ওই মেয়ে। তার মানে সেই তোকে জানিয়েছে, কারণ সে আর কেউ না, মিসেস দিলীপ কালিয়ানি, তোর বউ বে। ওরে টুইস্ট রে, কালিয়ানি দয়ার বউ, আর সে আর্জুনকে ফাঁসিয়েছে। কার মনে কি কি হচ্ছে বুঝতে পারছেন? দেবা পট্টি খুলে তার হাতে বাঁধতে বলে, আরেক মাথা গলায় বাঁধতে বলে, কারণ কুত্তার পট্টি কুত্তার গলাতেই মানায়। প্রীতি চলে যাবে বলে, স্যার ওকে একটা থাপ্পড় মারার ইচ্ছে ছিল আমার। দেবা বলে, এত জোরে মার যেন আওয়াজ তোর বাপের কান অব্দি পৌঁছায়। মেরে মুরে সে নেমে যায় নিচে। দেবার ওই লোক যারা ফলো করছিল তারা অপেক্ষা করছে, তাকে নিয়ে যায়। কালিয়ানিকে চেয়ারে বসিয়ে রেখেছে, তাকে পরে সাইজ করবে। দেবিকাকে বলে, দেবা তোর কুলি নাম্বার কি 5821 ছিল? দেবা বলে, কেন? তোর ল্যান্ডলাইনে কখনো ফোন করে কেউ এই নাম্বার বলেছে? না তো। তাহলে শোন, যে ফোন করে তোকে তোর কুলি নাম্বার বলবে সেই তোর সন্তান। দেবা যেন আকাশ থেকে বল, কি বলছিস বে, কি করে জানলি এসব? কে বলেছে তোকে? রবি বলে, শেখর বলেছে। তোর একটা সন্তান আছে এটা বলার জন্য ও কয়েকবার মেনশনে গেছিল, কিন্তু ভয়ে বলতে পারেনি যদি তুই তার উপর অভিমান করিস। ও জানতো এই কাজের কারণে কোনোদিন হঠাৎ ও পড়ে যেতে পারে, তাই তোকে বলতে বলেছিল আমায়। দেবা রেগে যায়, তাহলে এতদিন একবারও বলিসনি কেন বে? ও মানে দাবের পানি তাহলে সে ভুলে গেছিল। দেবা ফোন করে দারুকে বলে, কখনো ফোন এসেছিল কিনা? সে বলে, না তো ভাই। তুই ফোনের পাশে থাক, নড়বি না, আমি আসছি। আর্জুনকে বলে, বেটা অল্পের জন্য বেঁচে গেছিস, এমন মেয়েকে ভরসা করবি না বলে সে চলে যায়। প্রীতি তার বন্ধুর সঙ্গে কথা বলে, তারা ঠিক আছে। আর্জুন কালিয়ানির কাছে গেলে সে কান্না শুরু করে যে দয়া তার বাবা মাকে বন্দি বানিয়ে তাকে জোর করে এসব করাতে বাধ্য করেছে। সে তাকে সত্যিই ভালোবাসে। মানে একটা মেয়ে যেভাবে নিজেকে অসহায় বানিয়ে একটা ছেলেকে ফাঁসাতে পারে তেমনটাই করে। আর্জুন তো তাকে ভালোবাসে, তাকে কি আর মারতে পারবে? দেবার বারণ না মেনে সে কাল নাগিনীকে খুলে দেয়।
নাগিনী আরেকটু অভিনয় করে তাকে জড়িয়ে ধরে। এত কান্নাকাটি দেখে অর্জুনের মায়া হয়। ভালো মনে অর্জুন যে তার উপর আবার ভরসা করবে, নাগিনী পল্টি নেয়। কেবে যা বলবো তাই মেনে নিবি বলে চটকানা দেয়। চোখে বালু দিয়ে কন্টেনারের দরজা দিয়ে মারতে থাকে। সব থেকে ফানি ব্যাপার কি লাগে জানেন? রবি কাকু তো পানিতে ডুবেছিল, তাকে মারা ঠিক আছে, কিন্তু অর্জুন না দেবার যে দুইটা লোক ছিল তারাও তার সঙ্গে পেরে ওঠে না। মহিলা চাঁদখান তাদেরকে খুব ব্রুটালি উপরে পাঠায় দেয়। চিন্তা করছেন? তারপর দয়াকে ফোন করে প্রীতিকে ধরতে বলে, কারণ সে হাত থেকে বের হয়ে গেলে তাদের জিনিসপত্র পাওয়া যাবে না। সে তার কাজে লেগে পড়ে। ক্যামেরা কালিয়ানিকে ফলো করে তাদের মাঝের কিছু কনফিউশন দূর করে যে সাইমন যখন দয়াকে আদর করছিল সে রাগে ফুল ছিল, তখন থেকে সে বদলে নেওয়ার জন্য চেষ্টা করছিল। অর্জুনকে ফলো করতে আসা ছেলেটাকে সেই ফাটিয়ে দেয়। দিলীপ আর কালিয়ানির পরিচয় হয় ট্রেনিং এর সময়। তাদের দুজনকে আন্ডার কভার মিশনের জন্য বাছাই করা হয়। সাইমনের কাছে যেতে হবে জেনে কালিয়ানি দয়ার সঙ্গে প্ল্যান করে যে তারা সরকারের জন্য নয় তাদের জন্য কাজ করবে। একজন ধরা পড়লে আরেকজন তাকে বাঁচাবে। এইভাবে তারা এতদিন ধরে প্ল্যান করে আসছে। সাইমন বিদেশ থেকে ফেরে তার যে লোক অর্জুনকে ফলো করছিল তাকে এমন অবস্থায় পাওয়া গেছে। সাইমন বলে, আগে আমার ছেলের খোঁজ নে, পরে সব দেখছি। দেবা মেন শুনে যাচ্ছে, দয়া প্রীতিকে খুঁজে বেড়াচ্ছে। এরা এখানে একটু দাঁড়িয়ে খাবার টাবার খাচ্ছিল। একটু পর দয়া সেখানেই চলে আসে। তাকে দেখে এরা গাড়ি ভাগায়, দয়া পিছু নেয়। ওর ভাঙ্গা বাইক এই গাড়ির সঙ্গে যাচ্ছে। এগুলা কথা। আরে গাড়ি দিয়ে একটা চাপা দে তাহলে তো হয় না। তারা সোজা যাচ্ছে, দয়া তাদের গাড়িতে উঠে মারা শুরু করে আর গাড়ি গিয়ে মাঝের লেনের সঙ্গে বেঁধে যায়। দয়া বাইরে পড়ে যায়, সবাই ব্যথা পেয়েছে, কিন্তু দয়া সবার আগে ওঠে, সবাইকে পেড়াতে থাকে। যেহেতু তার এক হাত গলার সঙ্গে বাঁধা, তাই ঠিক মতো মারতে পারছে না, কিন্তু এরা তিনজন মিলেও তার সঙ্গে পারছে না। একজন প্রীতিকে নিয়ে পালায়, দয়াকে ছাড়বে, সে পিছু নেই। ওইদিকে দেবা মেনশনে পৌঁছাতেই তার লোক বলে, ভাই 10-12 জন লোক এসেছে, সন্দেহ হচ্ছে তারা বাহিরের। দেবা বলে, ঠিক আছে আমি দেখছি বলে এদের কাছে আসে। দেবার সন্দেহ এরাই তার মেয়ে হবে বা এদের মাঝে কেউ হবে। এরা তো দৌড়ের উপর আছেই। দেবা খুব নরম করে তাদের সঙ্গে কথা বলছে, তোমরা তো শেখরেরই মেয়ে না, তোমরা 3 বোনই শেখরের মেয়ে। মানে সে একটু ইশারাতে বোঝাতে যাচ্ছে যে কেউ তার মেয়ে কিনা। বাট এরা কি করে জানবে? নিজের সন্তানের কথা ভেবে তার চেহারার মাঝে আলাদা একটা অনুভূতি দেখা যাচ্ছে। কি বলেন? ওদিকে এরা স্টেশনে পৌঁছে যায়। দেবার লোক এসে কানে কি যেন বলে। দেবা বলে, ঠিক আছে তাহলে তোমরা আরাম করো, প্রীতি এই এলো বলে প্রীতিকে নিয়ে মুরব্বী ট্রেনে উঠে পড়ে। পেছনে জিনের বাদশা আছেই। দেবা এদের গেট বাইরে থেকে লাগিয়ে দেয়। তাকে আদর করতে আসা লোকেরা সামনে আসে। দেবা তাদের খাদ্যের যত্ন শুরু করে দেয়। দয়া এদের পিছে পড়ে আছে, তার সঙ্গে কেউ পাচ্ছে না। বগির ভিতরে দিয়ে যেতে যেতে শেষে এখানে এসে আটকে যায়। দেবার যে লোকজন ছিল দয়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তার সঙ্গে পারে না। এখন তো এরা আটকে গেছে, সামনে যেতে পারছে না। এখানে প্রীতির মনে পড়ে তার বাবার কথা। সে তাকে একবার বলেছিল, বেটি যদি আমি না থাকি আর তোর বাঁচা মরার প্রশ্ন আসে বা এমন মনে হয় যে আমাকে তোর প্রয়োজন, তখন একটা নাম্বার বলে, এখানে কল করে 20 নাম্বার 8521 বলবি, তোর কাজ হয়ে যাবে। প্রীতি জিজ্ঞেস করে কে কি কেন, কাকু কিছু বলেনি সে সময়। এখন প্রীতির সামনে সেই সময় এসেছে, সে কাকু থেকে ফোন নেয়। দয়ার সামনে আসবে, একজন মহিলা তাকে থামায়, মেয়েটার পিছে পড়ে আছিস কেন? সে তাকে হ্যান্ডেল করুক, প্রীতি ফোন লাগায়। রিং হয়, দেবার সে পুরনো ল্যান্ড ফোনটা বাজছে। দ্বারা খবর দেয়, ভাই ফোন এসেছে। দেবার মনে শক্তি এসে যায়, নিশ্চয়ই তার সন্তান ফোন করেছে। সবাইকে সাইজ মাইজ করে দৌড় দেয়। দয়া লোকজনকে ধাক্কা মাক্কা পাক্কা দিয়ে প্রীতিকে ধরতে আসছে। লোকাল লোকজন তাকে থামানোর চেষ্টা করছে। দেবা এসে ফোন ধরে। প্রীতি বলে ওঠে, আপনার কি 20 নাম্বার এত? আমি প্রীতি বলছি, আমার বাবা বিপদে পড়লে এই নাম্বারে ফোন দিতে বলেছিল, আমি খুব বিপদে আছি। অমুক ট্রেনে স্টেশনের নাম বলবে। দেবাকে মারতে গিয়ে চোটটা লাগে দেয়ালে, যাতে ফোনের ওয়্যার কেটে যায়। কেমনটা লাগবে? রাগ হয়ে শালাকে বসায়। ওদিকে দয়া এসেও প্রীতিকে ধরে ফেলে। খুব বাজে এক অবস্থা, শেষ করে দিবে। মুরব্বী পেছন থেকে তাকে আদর করে। দেবা তার লোককে ট্রেনের নাম বলে প্রতিটা স্টেশনের লোক দাঁড় করে রাখতে বলে। এখন ব্যাপারটা যেহেতু নিজের মেয়ের, কচু কাটা শুরু করে। দয়া মুরব্বীকেও ধরে ফেলে। মুরব্বী প্রীতিকে বাঁচাতে তাকে সঙ্গে নিয়েই ট্রেন থেকে নেমে যায়। ট্রেন চলে যায়, দয়া কিছু করতে পারে না। বাট মুরব্বীকে দেবা তার লোকের নাম্বারে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন ধরবে কে? দয়ার কাছে ফোন আসে কালিয়ানির, বলে সে মিস করেছে। কালিয়ানির বলে, আচ্ছা ওকে ছাড়, আমি দেখছি, তুই অমুক স্টেশনে যা, পার্কিং লটে কার আছে, মালটা ওখানে আছে, কি করতে হবে জানিসই তো। দয়া জিগাই বুঝছি, কিন্তু তুই কই? কালিয়ানি বলে, আমি কি এমনি তোকে লাইভ লোকেশন শেয়ার করতে বলেছিলাম? আমি ওকে দেখে নিচ্ছি, তুই যা। মানে হারামগাদি এখানেই আছে। সাইমন রেডি হচ্ছিল, তার কাছে ফোন আসে, স্যার টিভি কনসাইনমেন্ট রেডি হয়ে গেছে, আপনি একবার এসে চেক করলে আমরা ডিসপ্যাচ করে দিব। আর স্যার দাহা বের হয়ে পড়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি আসছি। দয়া স্টেশনে এসে সেই গাড়িটা খুঁজতেছে যেটার কথা কালিয়ানি বলেছিল। সাইমন একটা সেমিনারের মতো রুমে আসে, যেখানে অনেকগুলো মনিটর রাখা আছে। অপারেটর বলে, স্যার আপনার ফোন দিন, আমি কানেক্ট করে দিই। দয়া সেই গাড়ি পেয়ে যায়, সামন থেকে এটা খুলে নিয়ে ভিতরে যায়। সাইমনের ফোনে ভিডিও কল আসে। অপারেটর স্ক্রিনে কানেক্ট করে দেয়। রিসিভ করে দেখে দয়া ভিডিও কলে। তাকে দেখে তো সাইমন অবাক, কারণ সে জানে দয়াকে দেবা সাইজ করেছে। দয়া হারমোনিয়াম কি করে দেখুন। সে সাইমনকে বলে, স্যার আমি পুলিশের লোক ছিলাম, কিন্তু 1 বছর অবধি, তারপর আপনার হয়ে কাজ করেছি। আপনার টিমে যতগুলো পুলিশের লোক ধরা পড়েছে সবার বস ছিল দেবা। দেবা সবাইকে কন্ট্রোল করতো। দেবা এসে আমাকে ভয় দেখায়, আমার বউ তার কবজায় স্যার, ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। দেবা এখনো আমাকে দেখছি, ওর কথা মতোই আমি আপনাকে কল দিয়েছি। কারণ ক্যামেরা ঘুরালে দেখে আর্জুন মুক্ত বাধা, সে মাথা নাড়ছে। দয়া আর্জুনকে সাইমনের সামনেই, এই জায়গাটা আসলেই খারাপ লাগে। দয়ার পরে এতটা রাগ ওঠে, মন চাইছিল শালার টাকলার উপর সুপারি রেখে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়। অনেকবার ট্যাপ করে আর্জুনকে শেষ করে আবার বলে, স্যার আমি যদিও নিরুপায়, তারপরও আপনার একটা উপকার করি। রাজশেখরের মেয়ে অমুক স্টেশনে নামতে চলেছে, আপনি চাইলে ওকে ধরতে পারেন বলে ফোন কেটে দেয়। মাঝে সাইমন একটা কথাও বলেনি। ফোনটা কাটার সঙ্গে সঙ্গে সে এত জোরে চিল্লায় ওঠে, কারণ তার একমাত্র ছেলে ছিল।
ওদিকে দেবাকে মারতে আরো লোক চলে আসে, মেবি সাইমনের লোক। দেবা ফোনেই লেগে আছে কিন্তু আপডেট পাচ্ছে না। এই মশা মারা কামান চালানো পালোয়ান কই থেকে এসে ডায়লগ মারা শুরু করে, মান্ডিয়া থেকে তোরা কুলিরা পালিয়ে এসেছিস না, এখানে থাকছিস 18 জন, আজ তোদের কি হবে। মানে তার লোক দেবার সঙ্গে সেই সময় কাজ করতো যে লেবাররা ছিল, তারাও তো এখানে থাকে, সবাইকে ধরে ফেলেছে আর কি। তার বলা শেষ হলে দেবা একটা সিটি মারে, ব্যাস তার সব লোকেরা অ্যাক্টিভ হয়ে যায়, ধরতে আসা লোকদেরই সাইজ করে দেয়। দেবা বলে ঠিকই বলেছিস বে, আমরা কুলি, কিন্তু তোর হিসেবে একটু গরমের আছে, আমরা 18 জন নই 19 জন বলে ডেকে ওঠে হে কালেশা। সব ভেঙে চুরে সামনে আসে মুভির অন্যতম ক্যামিও ক্যারেক্টার কানাডার সুপারস্টার উপেন্দ্রা অর্থাৎ কালেশা। দেবার সঙ্গে যে কুলিরা ছিল তারা সবাই খুব ডেঞ্জারাস, বাট এখানে ভদ্রভাবেই ছিল। আর যেহেতু উপায় নেই মাঠে নেমে পড়ে। প্রীতি সামনের স্টেশনে নেমে যায়, বাইরে এসে একজনের থেকে ফোন চেয়ে নেয়, হয়তো দেবাকে ফোন করবে। কালিয়ানি সামনে আসে, দিদি দেবা স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে নিতে। কোথায়? তার মেনশনে, সে ওখানে আছে, চলুন। কত ভদ্র মেয়ে। প্রীতি বোধহয় তাকে ভরসা করে তার সঙ্গে গাড়িতে ওঠে, ট্যাক্সি মনে করে গাড়িতে ওঠে। ভাইয়া অমুক জায়গায় চলুন। সামন থেকে বলে ওঠে তোদের জায়গা আগেই ফিক্সড করা হয়েছে, বলে দরজাটা লক করে দেয়। এবার কই যাবি নাগিনি? সে তাদের মারতে তার লুকানো হাতিয়ার বের করবে, তারা দা বের করে সামনে ধরে নে। গাড়ি ছেড়ে দিলে আমরা দেখি দেবার লোকরা সেটা দেখে আবার দেবাকে জানালো। দেবা গাড়ির পিছু নিতে বলে। এখানে এখনো চলছে হাডুডু খেলা। একটু পর দ্বারা দেবাকে বলে তারা হারবারে ঢুকে গেছে। দেবা কালেশাকে লোকজন নিয়ে আসতে বলে সে বাইক নিয়ে চলে যায়। সাইমন আসে, চোখে মুখে রাগের টক বগানে। কালিয়ানির ফেস দেখুন, যেন কাঁচা মরিচটাও গাছ থেকে উঠাতে জানে না। সাইমন বাদন খুলে দিলে সে যে একটা রিয়াকশন দেয়, মনে হয় তার কমল হাতে সে কখনো গোবরও নাড়েনি। দয়াকে ফোন করতে বলে, স্যার চল ফোন কর। দয়া কুত্তার পট্টি খুলে ফেলে। কালিয়ানি ফোন দিয়ে কান্না শুরু করে। সাইমন ভিডিও কলে আসে। কালিয়ানি ঢং করছে, দয়া ভাই তাকে বলুন না, আমি কিছু জানি না স্যার, আমার কোনো দোষ নেই, প্লিজ স্যার। সাইমন কি আর গাধা? বলে দয়ার সঙ্গে তোর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই স্যার, ও আমার বাবা মাকে আটকে নিয়ে এইসব করতে বলে। ওপার থেকে দয়াও ঢং করছে, স্যার ও কিছু জানে না, প্লিজ ওকে ছেড়ে দিন, আমি দেবার কথা এসব করেছি স্যার, প্লিজ। সাইমন হাসতে শুরু করে, মনে করেছে এরা তাকে আবার বোকা বানাবে। কালিয়ানি কান্না করতে করতে সাইমনের পা ধরার বাহানায় নিচু হয়ে তার হাতিয়ার বের করে মারতে যাবে। সাইমন ধরে ফেলে। প্রীতি মনে করে সাইমন শেষ, কিন্তু না, সে তো কাঁচা খেলোয়াড় না। সাইমন বলে আমার 5,000 কোটি টাকার সম্পদ, মালিক ছিল একমাত্র ছেলে, সেই সব সম্পদের লোভ না করে নিজের জোরে এইসব থেকে দূরে থাকতে আলাদা জব খুঁজে নিয়েছিল। আমার সেই নাদান ছেলেটাকে তুই ফাঁসিয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছিস, তোরা ভুলে গেছিস আমি ওর বাপ। বলে তার হাত ঘুরিয়ে মালটা গলা বরাবর করে দেয়। দয়া ছেড়ে দিতে বলছে, সাইমন খ্যাঁচ করে গলার ভিতরে ঢুকে দেয়। যা আরাম গাদি। চেয়ারটা ধরে সাইমন চটকা দেয় যাতে সেই নদীর ভিতরে গিয়ে পড়ে। তবে আমার মনে হলো কম কষ্ট দেওয়া হলো, আর একটু কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল, কি বলেন? সাইমন দয়াকে বলে, যতদূর পারিস পালিয়ে যা, আমার হাতে পড়লে তোর চামড়া খুলে নিব। প্রীতি ভয় পাচ্ছে, এবার তো তার পালা। সাইমন তাকে ধরে, দেবা তোর কেউ হয়? প্রীতি বলে স্যার। স্যার আসছে খারাপ। একটু পর দেবা চলে আসে। এখন তো সে জানে প্রীতি তার মেয়ে, এই জন্য তাকে দেখে তার ভিতরে অন্যরকম কিছু একটা হচ্ছে। মেয়ে বলে একটু জড়িয়ে ধরতো, কিন্তু উপায় তো নেই। সাইমন বলে, আমি তোকে ভরসা করেছিলাম, যদি তুই দয়াকে সেদিন ছেড়ে না দিতি তাহলে আজকে আমার ছেলে বেঁচে থাকতো। দেবা বলে, আমি তোর ছেলে, আমি জানি, কিন্তু কারণ তো তুই ছিলে না। চোখের সামনে নিজের সন্তানের কিছু হলে কেমন লাগে তোকে বোঝাতে চেয়েছি, কিন্তু তোর কেউ নেই। দেবা ভাবছে যাক, সে তাহলে প্রীতির ব্যাপারে এখনো জানেনি। সাইমন প্রীতিকে ভিতরে নিয়ে যেতে বলে, কারণ সেও একটা সোর্স, তার হার্ট ক্লায়েন্টকে দেওয়া যাবে। ওকে টোকে অন রেখে প্রীতিকে রেডি রাখতে বলে। সে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সে যেন কাজ শুরু করে। নিয়ে যাওয়া হচ্ছে। দেবা চেয়ে আছে, নিশ্চয়ই কোনো প্ল্যান বানাচ্ছে। সাইমন জানতে চায় সে কে। বন্ধুর মেয়ের জন্য তো সে এত রিস্ক নিবে না, তাহলে সে কেন তার পেছনে পড়ে আছে, কাহিনী কি জানতে চায়। দেবা তার কাহিনী শুরু করে যে, আমি একজন অনাথ, বাবা মা কুল কিনারা কিছুই নেই। আমার মতো আরো 60 জন লেবারকে কুলি হিসেবে কাজে নিয়ে যায় এক কোম্পানি। প্রায় 35 বছর আগের কথা। যখন আমরা ওখানে পৌঁছলাম, আমাদের খেয়াল রাখার মতো কেউ ছিল না রাজশেখর ছাড়া। সে আমাদের মানুষ মনে করে মানুষের মতো ব্যবহার করতো। আস্তে আস্তে ওর সঙ্গে আমার এতটা বন্ধুত্ব হয়ে যায় যে ওর বোনকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। যে অনাথের কোনো পরিচয় ছিল না, তাকে একটা নতুন পরিবার উপহার দেয় রাজশেখর। যে সেটের উপর ভরসা করে আমরা গেছিলাম, তার কথার মতো সব কাজ করতাম, তাকে কখনো অবিশ্বাস করিনি। সে একদিন আমাদের বাইরের দেশে পাঠায়। আমাদের কাজ জাস্ট বোঝা উঠানো, ভিতরে কি ছিল কখনো ধারণা ছিল না, সন্দেহও করিনি, কারণ সেটকে ভরসা করতাম। একদিন ওই দেশের পুলিশ রেড করে, তখন আমরা জানতে পারি কার্টুনের ভিতরে ঘামাচি পাউডার ছিল। মানে বুঝতে পেরেছেন তো? পুলিশ ধরার সঙ্গে সঙ্গে সেটের রূপ বের হয়ে আসে। সে হাত ঝেড়ে নেয়, আমাদের ব্যাপারে অস্বীকার করে। ওই দেশে এসব অপরাধের শাস্তি সারা জীবন জেলে বসে কাটাতে হবে। কয়েক মাস পার হলে সেখানকার কিছু অফিসার বুদ্ধি দেয়, আমাদের 400 কুলির মাঝে 100 জন যদি নিজের গায়ে দোষ নেয়, তাহলে বাকিদের বাঁচানো যেতে পারে। আমরা খুব ভেবে সেই 100 জনকে বাছাই করি যাদের বিয়ে শাদী হয়নি, যার মাঝে 60 জন ছিল আমার কাছের লোক। প্ল্যান ছিল বাকিদের অন্য দেশে রোহিঙ্গা হিসেবে পাঠিয়ে দেবে। আমার কাছে অপশন ছিল দেশে ফেরার, পরিবার সঙ্গে থাকার। কিন্তু যে লোকগুলো আমার উপর ভরসা করে গেছিল, তাদের ফেলে আমি কি করে আসতে পারি? কুলি ভাইদের জন্য আমি আমার পরিবার ছেড়ে দিই, বন্ধুকে ছেড়ে দিই। আমরা জানি আমাদের অন্য দেশে পাঠানো হবে, কিন্তু পরে বুঝতে পারি এমন কিছু না। তাদের প্ল্যান আমাদের সমুদ্রের মাঝে নিয়ে কেটে ফেলা, কারণ আমরা তাদের বিজনেসের বাস্তবতাটা ধরে ফেলেছিলাম। বাট কাহিনী উল্টে যায়। কুলিদের সঙ্গে মিলে আমাদের সাইজ করতে আসা লোকদেরই আমরা সাইজ করে দিই। যে মালিকের উপর এতটা ভরসা করেছিলাম, সে যখন এমন প্ল্যান করেছিল, তাকে ছেড়ে দিই কি করে? লিডার হিসেবে আমি তাকে সাইজ করি। সেই মালিকের নাম ছিল জেভিয়ার, মানে তোর বাপ। আর তাকে মারা সেই লোকটা ছিল দেবরাজ, দেবা মানে আমি। সাইমনের চোখ বড় হয়ে যায়। ঝটকা আরো বাকি আছে। দেবা অকেটাকে বন্ধ করে বলে, আমার ব্যাপারে সব খোঁজ নিয়েছিস তাই না? যে প্রীতিকে ধরে এনেছিস, ও রাজশেখরের না বে, ও আমার মেয়ে।
বারবার বলতেছিলি না আমাকে কোথাও যেন দেখেছিস কি বে দাড়ি পেকে গেছে বলে চিনতে পারছিস না নাকি? এবার সাইমনের মনে পড়ে তার বাপকে মারা সেই দেবরাজ এই দেবা। চিল্লায় ওঠে অ্যাটাক। দেবা কি বসে থাকবে? শুরু হয় তাদের মাঝে হাতাহাতি। দেবা সাইমনের হাত দিয়ে তার লোকদের সাইজ করায়, যেহেতু দুজনেই লিড ক্যারেক্টার, একটু তো মার হিরোকেও খেতে হবে। এভাবে হাতাহাতি চলতে চলতে একসময় দেবা সাইমনকে বসায়। মাঝে দেবার লোকজন চলে আসে। দেবা বলে, আমি তো আমার বন্ধুর প্রতিশোধ নিতে এসেছিলাম, তোর কাজ বাজ দেখে বুঝলাম তুই তো তোর বাপের থেকে বড় কমিনা হয়ে গেছিস, তোকে ছেড়ে দিলে ক্ষতি আরো বাড়বে। সাইমন বলে, কি করবি কর, কিন্তু মনে রাখিস আমার বদলা নিতেও কেউ আসবে, আসতে দে, দেখে নিবনি বলে চটকানা দেয়। একটা বক্স করলে ঘড়ি ওঠায়। এদিকে আমরা দেখি অনেকগুলো গাড়ি পটে এলো। সাইমনের হাতে অকিটকি লাগে, সে খুব খুশি, এখন তার মেয়েকে কিভাবে বাঁচাবে। তার লোককে অর্ডার দেয়, কিন্তু ততক্ষণে কালেশা পৌঁছে গেছে। সে নিয়ে বলে, তোর খেল খতম। তারপর কি বস? দেবা বলে, নষ্ট করে দে। দেবা একটু পর চটকা দিলে আমরা দেখি ঘড়ির চেন বানিয়ে সাইমনকে ধরলো। সেই চেন দিয়েই চাপ দেয়, সাইমনের খেল খতম। বের হয়ে যেতে যেতে সবকিছু নষ্ট করে দেয়। এখান থেকে চলে যাবে, ওই যে অনেকগুলো গাড়ি এলো, তারা এদের ধরে নেয়। লোক বেশি কিছু করার নেই, মুখোশ পরে উঠিয়ে নিয়ে যায়। সকালবেলা মুখোশ খুলে দিলে দেবা দেখে খালি মাঠ, আশপাশে অনেক লোক, তাদের সব লোকজন আছে। কিছু বুঝে ওঠার আগেই উপরে দেখে দুইটা মাল আসতেছে। একটু পর ল্যান্ড করে, একটা থেকে অনেকগুলো কুকুর বের হয়, আর একটা থেকে হুইল চেয়ারে বসা মুরব্বী। কুকুর হাতের লোকটা আস্তে আস্তে পা থেকে দেখানো শুরু করে, মানে এন্ট্রি সিন, একটু তো বিল্ড আপ থাকতে হবে। হাত বাড়িয়ে দিলে দুইটা বাটুল তার হাতে দেওয়া হয়। আর এখানে ফেস দেখিয়ে এন্ট্রি করায় মুভির সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার আমির খান বস, অর্থাৎ দাহার। নাম শুনেছেন না একবার? ও হ্যাঁ, এখানে কিন্তু একটা কফিনও দেখা গেল, মাথায় রাখেন। দাহা তাদের সিন্ডিকেটের যে শত্রুরা ছিল তাদের ঘুম পাড়ায়। তারপর বাপকে বলে, বাবা শত্রুদের তো মারলাম, এখন গাদ্দারদের কি করব? তার বাপ কিন্তু আর কেউ না, মহেশ মাঞ্জরেকর অর্থাৎ কাক্কার। বলে, স্যার কলম করে দে। দাহা একটা মাল নিয়ে চলে যায় দেবার কাছে। সবার আগে তাকে সাইজ করতে হাত চালায়, এরা ভয়ে চমকে ওঠে, বাট না, থেমে গেছে। দেবা এক চিমটি ভয়ও পায়নি। তাই দাহা অবাক হয়ে চেয়ে তাকে কিরে, একটুও ভয় পেল না। তখনই তার মাথায় কিছু একটা আসে, যেটা দেখাতে সিন পিছনে এনে দেখায় যে যখন বিদেশ থেকে বের করে এনে সবাইকে মারতে চলেছিল সমুদ্রের মাঝখানে সাইমনের বাপ, সে সময় দেবা আর কালেশা মিলে সবাইকে সাইজ করে দেয়। দেবা জেভিয়ার মানে সাইমনের বাপকে সাইজ করে, কারণ সেই ছিল মূল কালপ্রিট। দেবা জেভিয়ারকে টানতে টানতে সবার সামনে নিয়ে আসে, যেখানে জেভিয়ারের পরিবার মানে সাইমনও ছিল। জেভিয়ারের পার্টনার ছিল কাক্কার, তার ছেলে এই দাহা। দেবার কাজ দেখে সে বলে, এ কি বাবার থেকেও বড় মা? সেদিন দেবা সবাইকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিল। দেবা অন্য কুলিদের জন্য নিজের পরিবারের কথা ভাবেনি, তাই রাজশেখর তার সঙ্গে অভিমান করে দূরে চলে গেছিল। দাহা বলে ওঠে, ও ফেমাস লেবার ইউনিয়ন লিডার দেবরাজ, আরে ভাই কেমন আছো তুমি? দেবা বলে, বাহ, নাম মনে আছে তাহলে? আরে কেন থাকবে না, তোমায় কি বলা যায়? বাবা, দেবা তো বেঁচে আছে, এইসব কি? দাহা দেবাকে বলে, বাবার চেয়ার যখন আমাকে দেওয়া হয় আমি কত খুঁজেছি তোমায় জানো? তোমায় আর তোমার টিমকে আমার প্রয়োজন ছিল, কারণ তোমাকে আমি আমার ডান হাত বানাতে চেয়েছিলাম। সবাই আমায় জানিয়েছিল তুমি মারা গেছো। কি এখন কাজ করবে আমার সঙ্গে? দেবা একটা বিড়ি লাগিয়ে বলে, দাঁড়া, তোর বাবার সঙ্গে কথা বলে জানাচ্ছি। দেবার কাছে আসা দেখে কাঁকড়া নড়ে ওঠে। দেবা বলে, কাক্কার, অনেকদিন পর দেখা হলো, তোর ছেলে আমাকে তার সঙ্গে থাকতে বলছে। ঠিক আছে, থাকবো, কিন্তু ওকে বলে দে কোনো কুলি বা লেবারের একটুও ক্ষতি হলে আমি কি করতে পারি। কাক্কার প্রমিস করে তেমন কিচ্ছু হবে না, সে সব কিছুর খেয়াল রাখবে, সে জাস্ট তাদের সঙ্গে থাক। দেবা গিয়ে কাক্কারের সাইডে দাঁড়ায়। কাক্কার খুশি হয়ে ছেলেকে বলে, রাজি হয়েছে, কাজ হয়ে গেছে, ও থাকবে আমাদের সঙ্গে। দাহাও এটাই চাইছিল। মাঝে আবার একটা গাড়ি আসে, আর ভিতর থেকে বের করে আনা হয় কচ্ছপের বাচ্চাকে। তাকে দেখে তো প্রীতির রক্ত টকবক করছে। দাহা তাকে সাইজ করতে যাবে, দেবা ডাক দেয়, দাহা ওকে ছাড়, ও আমার শিকার। তিনজন মিলে যায়, সিনটা বেশ লাগে। দাহা তো দেশি বিড়ি খায়নি কখনো, জিগাই এটা কি? কালেশা বলে, বিড়ি। দাহা বলে, ভালোই তো, আর আছে? কালেশা আর একটা বের করে, দাহা পুরো প্যাকেটটাই নিয়ে নেয়। আরে দেবা টাকলাকে ধরে, কিরে কিছু মনে পড়ছে? দায়া ভাবছে শেখর তাকে বলেছিল কেউ আসবে, আজ তো সত্যি সত্যি এসে গেল। দেবা একটা ঢিসুম দেয়, টেঙ্গুর গিয়ে কূপের মাঝে পড়ে। দেবা মাটি ফেলতে বলে, দাপন হয়ে যায় দায়া। দাহা বলে, এত গভীর গর্ত কেন? দেবা বলে, ওর উঠে আসার অভ্যেস আছে, তাই রিস্ক নিলাম না বলে যেতে লাগে। দাহা বলে, ভাই বন্ধুর বদলা নিতে ভালোই লাগে না? দেবা হাসছে। দাহা বলে, আমার বন্ধুর বদলাও তো আমাকে নিতে হবে, তাই না? কিন্তু দেখা যাবে পরে, আগে ধান্দা, তাই সব ভুলে গেলাম। তো বলো কবে জয়েন করছো আমার সঙ্গে? এবার যেন আবার এতটা সময় নিও না যে আমাকে আবার ইন্ডিয়াতে আসতে হয়। দেবা হাসে আর বলে, যে কোনো সময়, কিন্তু কথা একটাই, আমার কুলিদের যেন এমন কোনো প্রবলেম না হয় যে তার সমাধান করতে আমাকে মেক্সিকোতে যেতে হচ্ছে। বলে দুজনে হেসে ওঠে, মানে কেউ কম না। তাদের হাসি ফোকাস করে স্ক্রিনের আলো নিভে যায়, আর পরের সিন শুরু হয় এয়ারপোর্টে। দেবা প্রীতি সহ তার বোনদের দেশের বাইরে পাঠাচ্ছে যাতে তারা সেফ থাকতে পারে। প্রীতি দেবাকে জিজ্ঞাসা, স্যার আপনার কুলিদের মাঝে এত নাম্বার কার ছিল? দেবা ইচ্ছে করে মিথ্যে বলে সে জানে না। প্রীতি বলে, বাবা আমাদের বুঝিয়েছিল আপনি দায়িত্ব জ্ঞানহীন, নেশা আর মারামারির কারণে পরিবার ছেড়ে দিয়েছেন। আপনার চিন্তায় তার বোন মারা গেছে, এই অভিমানে সে কখনো আপনার কাছে যায়নি, এই জন্য আমিও আপনাকে সহ্য করতে পারিনি। বাট আজ আমরা বুঝতে পারলাম আপনি কেন পরিবার ছেড়েছিলেন। দেবা বলে, কোনো সমস্যা নেই বেটি, যদি কোনো প্রবলেম হয় জাস্ট কল মি, হাজির হয়ে যাব। মাথায় হাত বুলিয়ে বিদায় দেয়। যেতে যেতে দুজনেই ফিরে ফিরে তাকায়, হয়তো মনে টান লাগছে, বাট কিছু করার নেই, কেউ বুঝতে পারছে না। ক্যামেরা দেবাকে ফলো করে, আর মনের মাঝে অনেকগুলো প্রশ্ন রেখে মুভির আরো পার্ট বা অন্য মুভির সঙ্গে কানেক্ট হওয়ার ক্লু রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। উফ,
তো ব্যাপারটা হলো ভালো কাজ করা, ভালো কাজের সঙ্গে থাকা, ভালো চিন্তা মনে সবসময় রাখা, এগুলো একটা ভালো মানুষের অভ্যেস। তাও আবার এমন অভ্যেস যে তারা চাইলেও ছাড়তে পারবে না। যখন আপনার মনে হবে ভালো কাজ, সেটা যেটাই হোক না কেন, আপনার তার ভিতরে থাকতে ইচ্ছে করছে। ভালো কিছু না করলে আপনার হাত পা শুলশুলাচ্ছে, নিজের ভালো মন্দ চিন্তা না করে অন্যের কথা ভাবছেন, বুঝে নিন আপনি শান্তির বাসিন্দা হয়ে গেছেন। আপনার মন এখন শান্তিতে থাকবে, আপনার গায়েও এখন ভালো মানুষের ট্যাগ লাগানো যাবে। কিন্তু আফসোস, এমন মানুষ হয়ে উঠতে জীবন চলে যায়। দ্বিতীয় যে ব্যাপারটা হলো, ভালো কাজ পরিষ্কার প্লেট হলে খারাপ কাজ প্লেটের কোণে লেগে থাকা ময়লা থাকা অবস্থায় যেমন আপনার খেতে রুচি হবে না, তেমন ময়লার ইফেক্টে আপনার প্লেটটা নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। সেভাবেই পরিবারের কেউ যদি হারাম কামাই করে কোটিপতি হয়, অন্যায় করে জুলুম করে ভালো সাজে, তাহলে তার পুরো পরিবার যদি সারাক্ষণ ভালো কাজ করে বেড়ায়, লাভ হয়তো হবে বাট ক্ষতিও অবশ্যই হবে। আর্জুন ভালো ছিল কিন্তু তার লাইফটা শেষ হলো কেন? তার বাবার সঙ্গে কানেক্ট থাকার কারণে। সো বি কেয়ারফুল। আরেকটা ব্যাপার হলো, ভরসা, বিশ্বাস, আস্থা, ভক্তি আপন বানাতে, কাছে টানাতে কখনো ফেস দেখে সিদ্ধান্ত নেবেন না। যে মানুষগুলো বাইরে থেকে দেখতে যত ইনোসেন্ট মনে হয়, তারা ভিতর থেকে বেশি শয়তানের খারা ঝিলবে হয়। আবার বাস্তবতার কথা ভাবলে মনে হয়, সারা চলবো কিভাবে দুনিয়াতে? 8 বছর সঙ্গে থেকেও যাকে চেনা যায় না, 15-20 বছর সংসার করেও একে অপরকে চেনা যায় না, সেখানে কিভাবে কাউকে ভরসা করা যায়? কিভাবে চলবো আমরা? অন্তত ধোকা দিতে আসা মানুষদের চিনতে পারার মতো কোনো ব্যাপার যদি আল্লাহ আমাদের ভিতরে দিত, মনে হয় কেউ কখনো প্রতারিত হতো না। মানুষ কতটা পরিবর্তন হয়েছে, অভিনয় করতে করতে জীবন চলে যাচ্ছে, তারপরেও অভিনয় ছাড়ছে না। ভালো সেজে অসহায় ফেস নিয়ে মায়া জন্মিয়ে ধোকা দেওয়া এতটা বড় হয়ে গেছে যে এখন আমরা সত্যিকারের অসহায়কে চিনতে পারছি না, সত্যিকারের ভালোবাসাকে বুঝতে পারছি না। সবকিছু নাটক মনে হচ্ছে। আগে মনে হতো আমি কাউকে ধোকা দিইনি, তার মানে কেউ আমাকে ধোকা দিবে না। বাট এখন তো এমন না, আপনি ধোকা দেন বা না দেন, খাবেন অবশ্যই। পাইকারি দরে সবাই খাচ্ছে, প্রতারিত হচ্ছে। যে দিচ্ছে তার যে বিচার হবে না, সে খাচ্ছে না, এমনটাও না। যাই হোক, সাবধানে থাকেন। মানুষ হয়ে গেছে জন্তু জানোয়ার, কথা মাথায় রাখেন। ভিডিওর কোন ব্যাপারটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।